Radio Kolkata, your daily dose of happiness. প্রতি সপ্তাহের মতো আজকেরও আমরা হাজির হয়ে গেছি বিজয়গড় জ্যোতিষরায় কলেজের নিজস্ব ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা স্টুডিওতে। আজকে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাসের আলোচিত বিষয় হল বাছুর পালনের খুঁটিনাটি দিক। এ বিষয়ে বলবেন ডক্টর শান্তনু বেরা, বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক, প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, বেলগাছিয়া, কলকাতা। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন বাছুর পালনের খুঁটিনাটি দিক। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগের বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। ডক্টর বেরা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার আপনাকে এবং শ্রোতা বন্ধুরা যারা এই প্রোগ্রামটা শুনবেন সবাইকেই যথাযোগ্য সম্মান জানাই। হ্যাঁ, আজকের আমাদের বিষয় রেখেছি বাছুর পালনের খুঁটিনাটি দিক। হ্যাঁ, এখন একটা তো ঋতু পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে আমরা শীতের মধ্যে প্রবেশ করছি। হ্যাঁ, তো বাছুর পালনটা এত গুরুত্বপূর্ণ কেন, এটা যদি একটু আলোচনা শুরু করেন। হ্যাঁ, বাছুর মানে হচ্ছে ছোট বাচ্চা, তাই তো? হুম হুম এবারে একটা ডেয়ারি ফার্মের ক্ষেত্রে আমরা বাছুরকে বলি হচ্ছে ফার্মের ভবিষ্যৎ। আর ইংরেজিতে একটা কথা আছে, টুডেজ কাপ ইজ টুমোরোজ কাউ, মানে আজকে যেটাকে বাছুর বলছি সেটাই কিন্তু আগামী দিনের গাই। মানে একটা ঠিক। ফার্মের হুম উৎপাদনটা ওই বাছুরটাকে কিভাবে আমরা পালন করব তার উপরই কিন্তু নির্ভর করে। এবং যেটা দেখা যায় যে ভালো প্রাণী আপনাকে কিন্তু কেউ বিক্রি করবে না, আপনাকে বাড়িতে ঠিকঠাক ভাবে প্রতিপালন করেই কিন্তু ভালো প্রাণী বা ভালো বাছুর থেকে যে হিফার করা হয় সেভাবেই করতে হবে। এবং হুম একটা কমার্শিয়াল ফার্মে একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে যে প্রতি বছর 20% গাভীকে হচ্ছে কাল করতে হয়। কাল করা মানে হচ্ছে সরিয়ে ফেলা। এবং সে জায়গাটায় ফার্মের স্ট্রাকচারটা ঠিক রাখতে গেলে নতুন বকনা বাছুর সেই জায়গাটায় অন্তর্ভুক্ত করতে হবে, তা না হলে সংখ্যাটা কিন্তু ঠিক থাকবে না। এবং আজকের এই বিষয়টা নিয়ে আলোচনার একটা মূল কারণ, গ্রাম বাংলায় আমরা যেটা দেখেছি যে ভালো প্রতিপালন এটা হয় না, এবং তার কারণে কিন্তু বাছুরের মৃত্যুর হার অনেকটাই বেশি হয়। প্রায় 30-35% বাছুর কিন্তু মারা যায়। তাহলে হুম একজন চাষি ভাই যদি ওই বাছুরগুলো বাঁচাতে পারতো তাহলে কিন্তু তার লাভের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হতো। হুম ফলে বাছুর পালনটার ব্যাপারে আজকের এই আপনারা যে আলোকপাত করতে চাইছেন এটা খুব একটা হুম হুম। গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করছি। তাহলে তো বাছুর যখন তার মায়ের গর্ভে থাকবে, অর্থাৎ যে গর্ভাবস্থায়, তখন থেকেই তো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থা তখন নেওয়া দরকার। থেকেই হ্যাঁ। গর্ভাবস্থা থাকাকালীনই কিন্তু কেয়ারটা শুরু হয়। হুম একটা গরুর গর্ভাবস্থা হচ্ছে 290 দিন বা হুম 280 থেকে 90 দিন। হুম এবারে এই যে শেষের সময়টা, সেই সময়টা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।
45 থেকে 60 দিন, যেটাকে আমরা ওই সময় কিন্তু গরুর দুধ দোয়ানো হয় না, সে সময়টাকে আমরা বলি হচ্ছে ড্রাই পিরিয়ড, মানে দুধ দোয়ানো হয় না। এই সময়টাতে যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে গাইর শরীরের ক্ষয়ক্ষতিটাকে মেরামত করা এবং সুস্থ সবল করা, এবং পরবর্তীতে যখন বাছুর হবে দুগ্ধ গ্রন্থি থেকে যাতে দুধটা ঠিকঠাক পায় এবং বাছুর তার স্বাভাবিক বৃদ্ধিতে যেটা ওই দুধটা সাহায্য করবে। এবং আমরা দেখেছি যদি কোনো কারণে আমরা ওই ড্রাই পিরিয়ডটাকে আরো ছোট করে দিই, ধরুন আমরা এখানে বলছি 60 দিন, সেই 60 দিনের জায়গায় ধরুন যদি 30 দিন করে দেই, সেখানে হুম। দেখা যাচ্ছে ওই যে মায়ের যে দুধটা বাছুর প্রথম দিকে খায় সেটাকে হচ্ছে গাঁজলা দুধ বলে। এই গাঁজলা দুধের মধ্যে কিন্তু অ্যান্টিবডির পরিমাণ কিন্তু কমে যায়। স্বাভাবিকভাবে অ্যান্টিবডি যখন কমে যাবে বাছুরের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যাবে। ফলে কতগুলো জিনিস একটু মানতে হয়, বিশেষ করে গর্ভাবস্থায় যে মায়ের খাদ্য, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ড্রাই পিরিয়ড মেনটেন করা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেটা আমরা সবসময় বলি যে বাছুরের বিশেষ করে শেষ 2-3 মাস বাচ্চা হওয়ার আগে মায়ের শরীরের এই পুষ্টির ব্যাপারটাকে একটু দেখা দরকার, এবং তার সাথে কিছু ম্যানেজমেন্টাল দিক, যেমন ধরুন ওই সময় তো পেটে বাচ্চা থাকে, তাকে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে মা না স্লিপ করে পড়ে যায়। স্লিপ করে পড়ে গেলে কিন্তু অনেক সময় বাচ্চার কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে। ফলে এই দিকগুলো গর্ভাবস্থায় থাকাকালীন কিন্তু একটু লক্ষ্য নজর রাখতে হয়। বিছানাটা একটু নরম রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পালানটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে রাখা বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল করে পালান এবং পেছনের দিকটাকে যদি মায়ের ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু বাছুরও কিন্তু ভালো হবে। আচ্ছা আচ্ছা। তাহলে বাছুর জন্মের সময় হুম, কাটোয়ান, তাহলে বাছুর জন্মের সময় মায়ের পরিচর্যা কিভাবে করতে হয় এবং কিভাবে বোঝা যাবে যে এখন বাচ্চা হবে? এই যে বাছুরের জন্মের সময় মায়ের পরিচর্যা বা আপনি যে প্রশ্ন করছেন তাতে আমি চাষি ভাই বা যারা এই বাচ্চা হওয়ার সময় অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকবেন তাদেরকে কতগুলো হুম হুম। প্রয়োজনীয় সামগ্রী বা সরঞ্জাম এগুলোর কিন্তু ব্যবস্থা সবার আগে করে নিতে হবে। প্রয়োজনীয় সামগ্রী কি কি লাগে, যেমন ধরুন অ্যান্টিসেপটিক দ্রবণ, যেটাকে আমরা ধরুন টিনচার আয়োডিন বা পভিডন আয়োডিন বলি, ওগুলো লাগে। অনেক সময় সুচার করতে হয়, সে ছিঁড়ে যায় তো, অনেক সময় সেই জায়গায় সুচার করতে হয়, সুচারের সুতো, সিজার বা কাঁচি যেটাকে বলে, বিভিন্ন লুব্রিক্যান্ট আমরা প্যারাফিনকে ইউজ করতে পারি বা বিভিন্ন ভেজিটেবল অয়েল যেগুলো সেগুলো ব্যবহার করতে পারি। আর ডেলিভারির সরঞ্জাম হিসাবে আমরা ওই স্নেয়ার বা হুক, অনেক সময় কাপ পুলার, ওয়্যার শ এগুলোকে অবশ্যই রাখা প্রয়োজন। তাহলে কি হয়, অনেক সময় স্বাভাবিক ভাবে বাচ্চা বেরোয় না, ফলে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করা দরকার হয়। আর তার সাথে যেটা দরকার হয় কিছু ঔষধ, যেমন লোকাল অ্যানেস্থেটিক লাগে, কিছু অ্যান্টিবায়োটিক লাগে, ব্যথা কমানোর ঔষধ, তার সাথে একটু ক্যালসিয়াম ঘাটতি ঘটে ওই সময়, ক্যালসিয়াম বোরোগ্লুকোনেট সলিউশন, সেটা ইন্ট্রাভেনাস হিসাবেও দেওয়া যায় বা আলাদাভাবে ক্যালসিয়াম ইনজেকশন দেওয়া যায়। এবং সেই সাথে একটু লাইট, তোয়ালে, সাবান, বালতি, অ্যাপ্রন ইত্যাদি এগুলো কিন্তু লাগেই। ঠিক আছে? এবারে ধরুন গরুর যখন এই বাচ্চা হবে তখন গরুকে কিন্তু হালকাভাবে দড়ি দিয়ে বাঁধা দরকার। এবং যদি ধরুন গর্ভপাত হয়ে যায় সেক্ষেত্রে সঠিকভাবে পরীক্ষা করতে হবে, কারণ কি সেগুলো জানতে হবে। এবং সেক্ষেত্রে ওই যে কাভিং পেন যেটা সেটা ওই 4% কস্টিক সোডা দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া প্রয়োজনের। এবং আচ্ছা আচ্ছা। আপনি যে প্রশ্নটা করলেন বাচ্চা হবে, হুম। সেইটা কিন্তু একটু আগে থেকে চাষি ভাইদের বা যারা অ্যাটেন্ডেন্ট তারা কিন্তু জানা প্রয়োজন। কি কি লক্ষণ দেখলে তারা বুঝতে পারবে যে এবারে বোধহয় বাছুর হবে, ঠিক। এটা কিন্তু হুম জানা দরকার। সেক্ষেত্রে আমি হুম বলবো জেনারেলি দেখবেন বাচ্চা যখন হবে হুম। প্রাণীটা একটু অন্য প্রাণীগুলোর থেকে আলাদা থাকতে চাইবে, মানে গ্রুপে থাকতে চাইবে না, সে একটু আলাদা থাকতে চাইবে। ওই সময় আচ্ছা। কিছু খেতে খেতে চাইবে না, মানে একটা অস্থিরতা অনুভব করবে।
হুম। আর দেখবেন যে বাঁট বা পালান এগুলো কিন্তু একটু ফুলে যায় ওই সময়টায়। আচ্ছা এবং আচ্ছা। বাঁটটা যদি টানা যায় তখন দেখবেন যে দুধ পড়ছে ওই সময়টায়। এবং পেছনের দিকে যে জনিদারটা সেই জনিদারটা দেখবেন যে ফুলে উঠছে। এবং বাচ্চা জন্মানোর শুরুতে দেখবেন বাছুরের সামনের ২ পা উম বা মাথার একটু অংশ সেটা কিন্তু দেখা যাবে আরকি। এটা হচ্ছে আচ্ছা বাছুর আচ্ছা। জন্ম হওয়ার একদম প্রাথমিক অবস্থায় যে জিনিসটা দেখা যায় আরকি। যারা অভিজ্ঞ আছেন তারা কিন্তু এগুলো জানেন, তাই তো? হ্যাঁ, তাদের হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, সঙ্গে হ্যাঁ। কাজ তারা করতে দেখলেই করতে তারা বুঝতে শিখে পারে। গেছেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো বাচ্চা হয়ে যাওয়ার পরে বাছুরের কেমন পরিচর্যা করা প্রয়োজন রয়েছে? বাচ্চা হওয়ার পরে বেশ কিছু পরিচর্যা যেটা হচ্ছে পরবর্তীতে ওই বাছুরটা কেমন উৎপাদন দেবে, কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা হবে সেটা কিন্তু নির্ভর করে। কিছু প্রাথমিক জিনিসগুলো সবারই মনে রাখা দরকার। তার মধ্যে ১ম জিনিসটা যেটা হচ্ছে নখ এবং মুখ থেকে ওই যে শ্লেষ্মা যেগুলো হয় না মিউকাস, হুম হুম হুম। শ্লেষ্মাগুলোকে পরিষ্কার করে দিতে হয়। তারপরে ধরুন বাছুরের যে শ্বাস-প্রশ্বাসটা সেটা স্বাভাবিক হচ্ছে না অস্বাভাবিক হচ্ছে সেটা দেখতে হবে। যদি অস্বাভাবিক হয় সেক্ষেত্রে কৃত্রিম পদ্ধতিও অবলম্বন করা হয় অনেক সময়। ধরুন বুকে হালকা করে চাপ দেওয়া এবং ছেড়ে দেওয়া এটা করা হয়। অনেক সময় পেছনের পা ধরে একটু ঝুলিয়ে দেওয়া হয় এবং সেই সাথে ওই খড় বা ঘাসের টুকরো দিয়ে যদি নাকে একটু সুড়সুড়ি দেওয়া যায় তাহলে দেখবেন কি একটু হাঁচি টাইপের হবে আরকি। আচ্ছা আচ্ছা। সেই সময় ওই মিউকাসটা যেগুলো ভেতরে বেরিয়ে আসবে। জমেছিল হ্যাঁ, সেগুলো বেরিয়ে আসবে। আর একটা জিনিস করতে হয়, ওই umbilical cord যেটা মায়ের সঙ্গে বাচ্চার যে সংযোগ হুম যেটা হুম ছিল, হুম ওই হুম। কর্ডটা ওই সময় কাটতে হয়। নাভির মাধ্যমে ধরুন বাছুরের শরীরের অনেক জীবাণু কিন্তু প্রবেশ করে যেতে পারে। সেক্ষেত্রে কি করতে হয় বলুন তো? নাভিমূল থেকে ২ থেকে ৩ সেন্টিমিটার দূরে নতুন ব্লেড দিয়ে ওই কর্ডটা কেটে ওই জায়গাটায় যদি একটু টিনচার আয়োডিন লাগিয়ে দেয়া যায় এবং সেটা ৩ থেকে ৫ দিন ধরে যদি কন্টিনিউ করা যায় ভালো হয়। না হলে আপনি দেখবেন আচ্ছা। ওখানে অনেক সময় মাছি বসছে, সেক্ষেত্রে মাছি ডিম ইনফেকশন হয়ে পাড়ছে, যেতে পারে। হুম হুম। হ্যাঁ, পোকা হয়ে যায়। এটাও কিন্তু ক্ষতি হয়ে কাম্য যেতে পারে। নয় হুম আরকি। হুম হ্যাঁ, হুম। আচ্ছা। আর আপনি বলছিলেন যে বাছুরকে গাজলা দুধটা খাওয়ানো হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। মানে এটা একটু যদি আসলে বুঝিয়ে বলেন। হ্যাঁ। হ্যাঁ, গাজলা দুধ হচ্ছে মায়ের ১ম দুধ। ১ম দুধ। এবং হ্যাঁ। যখন বাচ্চাটা জন্ম নিল, হুম। এতদিন তো মায়ের পেটে ছিল, মা কিন্তু পুষ্টি দিয়েছে। এবারে পরিবেশে যখন আসছে, ধরে নিতে হবে পরিবেশে বিভিন্ন ধরনের জীবাণুঘটিত সংক্রমণ হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। সেই জায়গাটায় ১ম যে বন্ধু সেটা হচ্ছে মায়ের ১ম দুধ এবং এই দুধের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক থাকে আরকি। এবং যেটা হচ্ছে বাছুরকে বিভিন্ন জীবাণুর সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এগুলোর মধ্যে যেটা সবথেকে ইম্পোর্টেন্ট যেটা, সেটা আইজিজি বলে ইমিউনোগ্লোবুলিন জি বলে একটা ইমিউনোগ্লোবুলিন বেশি থাকে। এটা প্রায় 85% এবং তার সাথে, সাথে ওই আইজিএম 7.5%, আইজি এ ওগুলো 7.5% ওগুলো থাকে। কিন্তু আইজিজি টা হচ্ছে মূল। এবারে কতগুলো জিনিস একটু অ জানতে হবে। এই যে গাঁজলা দুধ, এই গাঁজলা দুধটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই গাঁজলা দুধের মধ্যে দেখা যায় ৫ থেকে ১৫ গুণ পর্যন্ত ভিটামিন এ বেশি রয়েছে স্বাভাবিক দুধের থেকে এবং প্রোটিনের পরিমাণও স্বাভাবিক দুধের থেকে প্রায় ৭ গুণ বেশি। সলিড রয়েছে দ্বিগুণ পরিমাণ। এছাড়া ভিটামিন বি1, বি2, বি3, বি4 এই ধরনের ভিটামিনগুলো কিন্তু অনেক পরিমাণে রয়েছে। ফলে গাঁজলা দুধটা কিন্তু খাওয়াতে হয় এবং সবথেকে আশ্চর্যজনক ব্যাপার এই গাঁজলা দুধটা যত সময় যাবে তার কিন্তু কম্পোজিশন যেটা তার যে উপাদান যেটা সেটা কিন্তু পরিবর্তন হতে শুরু করে। ফলে যত তাড়াতাড়ি বাচ্চাকে মায়ের দুধ বা ১ম দুধটা খাওয়ানো যায় তত কিন্তু ওই বাছুরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা তত বেশি হবে। এই আচ্ছা জিনিসটা আচ্ছা। কিন্তু খেয়াল রাখতে হবে। যত দেরি করব আমরা ওই বাছুরের কিন্তু রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা সেটা কিন্তু কমে যাবে। আচ্ছা। আর সবসময় এটা মনে রাখতে হবে বাছুরের যে শরীরের যা ওজন হয়, একটা বাছুর মোটামুটি ২০ থেকে হুম ২৫ কেজি মতো ওজন হয়। তার হুম। শরীরের ওজনের ১-এর ১০% হচ্ছে বাছুরকে ওই কোলোস্টাম বা গাঁজলা দুধ খাওয়াতে হবে।
এবং অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাওয়াতে হবে, বা এই গরুর পালান টালান গুলো ঠিকঠাক করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা নিম জল দিয়ে ধুয়ে দেওয়া দরকার, এগুলো তো করতেই হবে। হুম কিন্তু হুম হুম। এই দুধটার পরিমাণ এবং কত তাড়াতাড়ি খাওয়াতে হয় এই জায়গাটুকু চাষিদের জানতে হয়। এবং আমরা যেটা দেখেছি, এই ধরুন প্রথমবার দুধ দোয়ালে যতটা ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে, যত হুম। সময় যাচ্ছে তত কিন্তু কমতে শুরু করছে। এটা একটা লক্ষ্য রাখা প্রয়োজন। তাহলে একদম দেরি করা যাবে না, তাই না? না না, একদম দেরি যতটা করা যাবে না। তাড়াতাড়ি মানে সম্ভব প্রথম ততটা। মিল্কিং এর সময় প্রায় 5.6% ইমিউনোগ্লোবিউলিন থাকছে, দ্বিতীয় হুম। মিল্কিং এ এই দেখবেন যে 5% হয়ে গেছে, তৃতীয় মিল্কিং এর সময় দেখবেন 4% হয়ে গেছে। মানে এই হারে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন কমতে থাকে। এবার ইমিউনোগ্লোবিউলিন যত কমতে থাকবে তত কিন্তু রোগ প্রতিরোধক যে ব্যবস্থাটা সেটাও কিন্তু কমতে থাকবে। এইটা সবাইকে মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। গবাদির চাষ করো 12 মাস পাইবে অমৃত ধন। গবাদির চাষ করো 12 মাস পাইবে অমৃত ধন। গোবৎস দল অতি চঞ্চল, গোবৎস দল অতি চঞ্চল, সযত্নে করো পালন। গবাদির চাষ করো 12 মাস পাইবে অমৃত ধন। গাভীর গর্ভাবস্থা থেকে সঠিক পরিচর্যায়, পুষ্টি খাদ্য নির্মল আবাস সেবা ও সুচিকিৎসায়। গাভীর গর্ভাবস্থা থেকে সঠিক পরিচর্যায়, পুষ্টি খাদ্য নির্মল আবাস সেবা ও সুচিকিৎসায়। ভালো গুণমান হইবে গোধন বাছুর উৎপাদন। ভালো গুণমান হইবে গোধন বাছুর উৎপাদন। গোবৎস দল অতি চঞ্চল, গোবৎস দল অতি চঞ্চল, সযত্নে করো পালন। গবাদির চাষ করো 12 মাস পাইবে অমৃত ধন। বাছুর বড় হলে বলদ কিংবা দুধেল গাভী, পরিচর্যায় সুস্থ সবল পাইবে কেবল লাভী। বাছুর বড় হলে বলদ কিংবা দুধেল গাভী, পরিচর্যায় সুস্থ সবল পাইবে কেবল লাভী। জন্মের পর খাওয়ালে শাল দুধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। জন্মের পর খাওয়ালে শাল দুধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সময় মতো টিকা ভ্যাকসিন দিতে যে হবে তারে। বাছুর বড় হলে বলদ কিংবা দুধেল গাভী, পরিচর্যায় সুস্থ সবল পাইবে কেবল লাভী। জন্মের পর
সর্দি কাশি তড়কা গলা খোলা উদরাময় পেট ফাঁপা কৃমি খুরা বাদলা ডিপথেরিয়া সর্দি কাশি তড়কা গলা খোলা কত না রোগ ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়ায় সংক্রমণ কত না রোগ ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়ায় সংক্রমণ সুস্থ সবল থাকবে বাছুর জন্মলগ্ন থেকে সুষম খাদ্য বাসস্থলীর প্রতি লক্ষ্য রেখে সুস্থ সবল থাকবে বাছুর জন্মলগ্ন থেকে সুষম খাদ্য বাসস্থলীর প্রতি লক্ষ্য রেখে টিকা প্রদান নিরাপত্তা সুপরামর্শ গ্রহণ টিকা প্রদান নিরাপত্তা সুপরামর্শ গ্রহণ চিকিৎসকের নির্দেশে চাই স্বাস্থ্যবিধি পালন চিকিৎসকের নির্দেশে চাই স্বাস্থ্যবিধি পালন গবাদির চাষ করো 12 মাস পাইবে অমৃত ধন গবাদির চাষ করো 12 মাস পাইবে অমৃত ধন গোবৎসদল অতি চঞ্চল গোবৎসদল অতি চঞ্চল সযত্নে করো পালন গবাদির চাষ করো 12 মাস পাইবে অমৃত ধন গবাদির চাষ করো 12 মাস পাইবে অমৃত ধন গবাদির চাষ করো 12 মাস পাইবে অমৃত ধন। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। এবারে গাভী যদি গাঁজা দুধ উৎপাদনে অক্ষম হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর প্রশ্ন যে গাভী যদি দুধ দিতে অক্ষম হয়, বাছুরের প্রয়োজনীয় পরিমাণ গাঁজা দুধ পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু অল্টারনেট মিক্সচার আমরা করতে পারি। সেক্ষেত্রে আমি একটা মিক্সচার আপনাদের বলে দিচ্ছি হুম, যেটা করা যেতে পারে। ধরুন এমনি অন্য গরু যদি থাকে তার যে সাধারণ দুধ যেটা, সেই সাধারণ দুধটা যদি আমি 600 মিলিলিটার মতো নেই, তার সঙ্গে আমরা 300 মিলিলিটার মতো জল মিশালাম, ভালো জল। হুম, তার সঙ্গে হাফ চামচের মতো ক্যাস্টর অয়েল মেশানো হয়। ক্যাস্টর অয়েলটা বেসিক্যালি ওই যাতে পায়খানাটা ঠিকঠাক হয়, পরিষ্কার হয়, এটার জন্য। হুম, তারপরে ধরুন একটা ডিম ভেঙে তার যে ভেতরের অংশটাকে দেয়া হয় এবং তার সাথে একটা বড় চামচের 1 চামচ হচ্ছে গ্লুকোজ ওর সঙ্গে মেশানো হয়। এইবারে এই যে মিক্সচারটা হলো, এই মিক্সচারটা একটা আইডিয়াল বাছুরের ক্ষেত্রে 3 ভাগে ভাগ করে খাওয়ানো যেতে পারে। সেটা কিন্তু গাঁজলা দুধের অল্টারনেট হিসাবে কাজ করে। এছাড়াও আরো একটা জিনিস করা যায়, 1 লিটার জলে আমরা 2টো ডিম দিয়ে দিতে পারি। তার সাথে 1 চামচ মতো বড় চামচের 1 চামচ হচ্ছে কড লিভার অয়েল দেওয়া যায়, প্লাস 1 চামচ ক্যাস্টর অয়েল এবং 0.5 গ্রাম মতো স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক মিক্সড করেও একটা অল্টারনেট কোলোস্টাম তৈরি করা যায়, যেটা কিন্তু বাছুরকে যদি আমরা খাওয়াই গাঁজলা দুধের একটা বিকল্প তৈরি করা যেতে পারে। আচ্ছা আচ্ছা। অনেক সময় শুনি যে মিল্ক রিপ্লেসার বা কাপ স্টার্টার হুম হুম বাছুরকে হুম দেওয়া হয়, হুম হুম। এটা কখন প্রয়োজন হয় এটা? হ্যাঁ, মিল্ক রিপ্লেসারটা হচ্ছে জাস্ট এই যে গাঁজলা দুধ খাওয়ানো হলো তার হুম, পরবর্তীতে হুম, আমরা মিল্ক রিপ্লেসার খাওয়াই। কারণ কি, আমরা গরু পালন করি তো দুধ উৎপাদনের জন্য, দুধটা তো বিক্রি করতে হবে। এবারে হুম, আমরা একটা অল্টারনেট ফিডিং
উম, বাছুরকে করাবো, যাতে কিন্তু বাছুরের পুষ্টিটাও ঠিকঠাক মেনটেন হবে এবং তার সাথে সাথে আমরাও কিন্তু ওই গরুর দুধটাকে আমরা বিক্রি করে বিপণন করাতে পারবো। সে জায়গায় আমরা বলি যে 4 দিনের পর থেকে আমরা দুধের পরিবর্তে আমরা মিল্ক রিপ্লেসার দিতে পারি এবং সেই মিল্ক রিপ্লেসারটা কিন্তু একটা মিক্সচার করা হয়। ধরুন 100% যদি একটা মিক্স করতে হয়, সেই জায়গাটা আমরা প্রথমে একটা মিল্ক রিপ্লেসার তৈরি করে নেই। তার মধ্যে 50% হচ্ছে ওই স্প্রে ডায়েট স্কিম মিল্ক পাউডার, যেটা মানে ওই স্কিম মিল্ক পাউডারে কি বলুন তো 0.5% হচ্ছে ফ্যাট থাকে। আর তার সাথে সাথে কিছুটা ফ্যাট, ওই স্টেবিলাইজড ফ্যাট বলে 10 to 15%, তার সঙ্গে ভিটামিন A, D, B12, অ্যান্টিবায়োটিক কিছুটা মেশানো হয়, আর গুড কোয়ালিটি প্রোটিন, বিভিন্ন ধরনের খৈল যেগুলো 22 থেকে 25% মতো গুড কোয়ালিটি প্রোটিন মেশানো হয়। এটা অ্যাকচুয়ালি মিল্ক রিপ্লেসার। এই মিল্ক রিপ্লেসারের সঙ্গে 1:8 হিসাবে জল যদি মেশাই, ধরুন আমি 100 গ্রাম যদি মিল্ক রিপ্লেসার দেই, আমি তার সাথে 800 মিলিলিটার জল দিলাম, একসঙ্গে মিক্স করে সেটাই হচ্ছে তখন খাওয়ানোর জন্য রেডি করা হয়। এটা হচ্ছে আহ, আমরা মিল্ক রিপ্লেসার। এবারে এইভাবে চলতে চলতে 14 দিন বা 2 সপ্তাহ মতো হয়ে গেলে তখন আমরা বাছুরকে কিন্তু প্রথম কঠিন খাদ্য খাওয়াবো। এতদিন পর্যন্ত কিন্তু আমরা লিকুইড খাবার কিন্তু খাওয়াচ্ছি বা তরল খাবার খাওয়াচ্ছি। এরপরে 14 দিনের পর থেকে প্রথম কঠিন খাবার দেওয়া হবে। সেই প্রথম যে কঠিন খাবারটা, সেটাকে আমরা বলছি হচ্ছে কাপ স্টার্টার। ঠিক আছে? এটা আমরা কি করি, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি যে এর মধ্যে যেন প্রোটিন 23 থেকে 26% মতো প্রোটিন হবে, ক্রুড প্রোটিন, এবং তার যে টোটাল ডাইজেস্টিবল নিউট্রিয়েন্ট 75% মতো হবে, এটা দেখা হয়। এবং এর মধ্যে 3 থেকে 6 গ্রামের মতো আমরা 1 কেজি যদি ফিট করি, একটু অ্যান্টিবায়োটিক মিশাতে হয়। জেনারেলি একটা কম্পোজিশন আমরা এইভাবে বলতে পারি যে ঘরোয়াভাবেও করা যায়, যে ভুট্টার গুঁড়ো 42%, আপনার যদি বাদাম খোল 35%, তার সাথে সাথে হচ্ছে রাইস ব্র্যান বা হুইট ব্র্যান আমরা 10%, ফিশ মিল দিতে পারি 10%, তার সাথে সাথে হচ্ছে মিনারেল মিক্সচার 2% আর খাবারের লবণ 1%। এইরকম একটা মিক্স করে দিলে, এটা 100%, 100-র মধ্যে বললাম, আমরা কিন্তু আইডিয়াল একটা কাপ স্টার্টার করতে পারবো। এটাকে এবার যতটা তার বডি ওয়েট হবে সেই অনুযায়ী আমরা বাছুরটাকে খাওয়াবো। আচ্ছা। আর 3 মাস পর্যন্ত বাচ্চাকে একটু বেশি খেয়াল রাখতে হয়, তো কেমন পরিমাণে খাওয়ানো প্রয়োজন? এটাই সব থেকে ভাইটাল পিরিয়ড, কারণ প্রথম দিকটা মায়ের সঙ্গে থাকে, তারপরে মায়ের থেকে আলাদা করা হয়। এবং অলরেডি আমি বলেছি যে প্রথম ধরুন 3 দিন মতো, সেই 3 দিন মতো আমরা তো কোলোস্টাম খাওয়াবো বা গাঁজলা দুধ খাওয়াবো, এটা বলেছি অলরেডি। এবারে ধরুন 3 দিনের পর থেকে 4 থেকে 7 দিন, তখন কিন্তু যদি মায়ের দুধ থাকে তাহলে তার শরীরের ওজনের হচ্ছে 1/8 ওই মায়ের দুধটা খেতে পারে। আবার ধরুন 1 সপ্তাহের পর থেকে 2 সপ্তাহ পর্যন্ত ওই শরীরের ওজনের 9% খাওয়ানো যেতে পারে। এবারে কি হয়, আমরা ওই 4 দিনের পর থেকে আমরা যদি এই মিল্ক রিপ্লেসার খাওয়াতে শুরু করি, তখন এটার আর প্রয়োজন হচ্ছে না। কিন্তু যখন 15 দিন মানে 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু আস্তে আস্তে কাপ স্টার্টার খাওয়ানো তাকে প্র্যাকটিস করাবো। তার সাথে সাথে ভালো কোয়ালিটির মানে ঘাসকে যদি শুকিয়ে রাখা হয়, সেটা খাওয়ানো যেতে পারে। সেক্ষেত্রে 15 থেকে 21 দিন আমরা মোটামুটি এই তখন তো বাছুরের ওজনও বাড়তে শুরু করবে, তার বডি ওয়েটের 10% ধরুন দুধ দেওয়া হলো, তার সঙ্গে কিছুটা কাপ স্টার্টার, কিছুটা হে দেওয়া হলো। এবারে যখন 3 সপ্তাহের আরো বেশি হয়ে যাবে, তখন আমরা কি করি, 4 সপ্তাহের মাথায় 8% বডি ওয়েটের ওই হোল মিল্ক দিতে শুরু করি, এবং ধরুন প্রতিদিন 100 গ্রাম হিসাবে ওই যে কাপ স্টার্টার যেটা দিতে শুরু করলাম, এবং ঘাসটা যতটা খেতে চাইবে সেটা দিতে শুরু করলাম। এবং এরপরে আস্তে আস্তে ধরুন 1 মাসের পর থেকে 2 মাস পর্যন্ত আমরা কি করি, ওই দুধটা আরো কমাতে শুরু করি। শরীরের ওজনের 1/20 ধরুন, একটা বাছুরের ওজন যদি তখন ধরুন 50 কেজি হয়, তার 1/20 মানে কত, 1/20 মানে হচ্ছে ধরুন 2.5 কেজি মতন তখন তাকে দুধ দেওয়া হলো। তার সাথে সাথে আমরা যদি কাপ স্টার্টার 250 গ্রাম দেই, আর ভালো কোয়ালিটির যদি
হে দেই তাহলেই চলে যাবে। এবারে দুধটা যদি কমাতে হয় তখন অল্টারনেট আমাকে তাকে মিল্ক রিপ্লেসার বা অন্য কিছু দিতে হবে, তাহলে দুধের পরিমাণটা যেটা দেওয়ার কথা বললাম সেটা কমে যাবে। এবং শেষের দিকে যেটা করা হয় 2 থেকে 3 মাস, ওই সময় আমরা কিন্তু ওই দুধ খাওয়ানোর পরিমাণটা একেবারে কমিয়ে দিলাম বা মায়ের থেকে আলাদা করে দেওয়া হয়। এবং কাপ স্টার্টারটা প্রতিদিন যদি 500 গ্রাম দেওয়া যায় আর ভালো কোয়ালিটির যদি হে দেওয়া যায় সেটা ভালো হয়। এটা হচ্ছে আইডিয়াল ম্যানেজমেন্টের। অনেক আচ্ছা। সময় এই ধরনের হুম। আইডিয়াল ম্যানেজমেন্ট হয় না বলেই বাছুরের কিন্তু পুষ্টিগত ঘাটতি বা তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা এগুলো অনেকটা কমে আচ্ছা। যায় আর কি। আচ্ছা, এই যে মায়ের থেকে বাচ্চাকে আলাদা করে রাখবো আমরা, এর মানে ঠিক হুম। কত বয়সে এটা আলাদা করা হয়? এটা নির্ভর করে কেমন গরু বা কেমন অ্যানিমেলের বাছুর। আচ্ছা কারণ আচ্ছা। দেশি গরুর যদি হয় সেক্ষেত্রে হ্যাঁ। দেখবেন যে মায়ের সঙ্গে সংযোগটা অনেক বেশি থাকে, সেখানে 3 মাস 4 মাস পর্যন্ত থেকে যাচ্ছে। কিন্তু আচ্ছা। বিজ্ঞানসম্মতভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু 2 মাসে পর্যন্ত মায়ের সঙ্গে রাখা যায়, তারপরে ছাড়িয়ে নিতে হয়। না হলে কি হয় হুম। বলুন তো, ওই গরুটা আবার গরমে আসবে, আবার প্রজনন করবে, সেটা কিন্তু দেরি হবে। মায়ের কাছে যতদিন বেশি বাচ্চা থাকবে ততদিন কিন্তু ওই গরুটা গরমে আসতে চায় না। ফলে হুম। চেষ্টা করতে হবে 2 মাসের মধ্যে মায়ের থেকে বাচ্চাকে আলাদা করে দেওয়া। অনেক জায়গাতে এরকম দেখা যায় যে 3 থেকে 4 সপ্তাহের মধ্যেও কিন্তু মায়ের থেকে বাচ্চাকে আলাদা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এছাড়াও যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি উল্লেখ করতে চান এই বাছুর এছাড়া পালনের কিছু তো বিষয়ে। হ্যাঁ গুরুত্বপূর্ণ হ্যাঁ দিক হ্যাঁ। আছে। যেমন হ্যাঁ। ধরুন একটা বাছুরের বড় হলে তার যে শিংটা সেটা একটা সমস্যাজনক ব্যাপার হয়। সেক্ষেত্রে হুম। ডিসবার্ডিং করতে হয় 10 দিনের মধ্যে। মানে যে জায়গাটায় ওর শিং উঠবে সেই জায়গাটায় কিন্তু অনেক সময় হট আয়রন দিয়ে, যেটা প্রায় 1000 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে 10 সেকেন্ড মতো ওই জায়গাটায় বাডে বসিয়ে দেওয়া হয়। দিলে আর ওই জায়গা থেকে শিং আর উঠবে না। এছাড়াও ইলাস্ট্রেটর ইউজ করা হয়। অনেক সময় কেমিক্যাল সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড রড সেটা ব্যবহার করে এই ডিসবার্ডিং করা হয়। বা বড় শিং হলে অনেক সময় শিং কাটা হয় যদিও। কিন্তু হুম। ছোট অবস্থাতে যদি করা হয় তাহলে পরবর্তীতে আর এই সমস্যাগুলো থাকে না। এটা একটা বিষয়। ২ হুম। নম্বর যেটা অনেক সময় দেখা যায় ফিমেল বাচ্চা যেগুলো হয় হুম। তাদের অতিরিক্ত বাঁট থাকে। এমনি গরুর ক্ষেত্রে দেখুন ৪ টে বাঁট। সেই হুম। ৪ টের থেকে যখন বেশি বাঁট হয়ে যায় তখন অনেক সময় কি হয়, সেই অতিরিক্ত বাঁটটা সমস্যার কারণ হয়। তখন প্রায় ১ থেকে ১.৫ মাসের মধ্যে ওটাকে কিন্তু অপারেশন করে কেটে বাদ দিয়ে দিতে হয়। এটা করতে হয়। তাছাড়া আরো কিছু দিক, যেমন ধরুন মেল বাচ্চা যদি হয় সেক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রজনন রোধ করার একটা প্রয়োজন হয়, বা আমাদের যে উম সেগুলো বাড়ে না, বা সবাইকে তো ষাঁড় রাখার প্রয়োজন নেই। সেক্ষেত্রে হুম। আমরা খাসিকরণ করিয়ে দেই। খাসিকরণ করিয়ে দিলে ধরুন ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে খাসিকরণ করানো যায়। বাডিজো ক্যাস্টেটার দিয়ে করা যায় বা রাবার ব্যান্ড দিয়ে করা যায়। অনেক সময় অস্ত্রোপচার করেও যদিও করা হয়, কিন্তু খাসিকরণটাও করা দরকার। এবং আরেকটা বিষয় বলবো, যারা আধুনিক প্রাণী পালন করছেন তারা ধরুন ইন্সুরেন্স করাবেন বা বিভিন্ন ধরনের অনেক বেশি সংখ্যক বাছুর আছে, সেক্ষেত্রে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণটাও প্রয়োজন। ধরুন গলায় একটা ট্যাগ দেওয়া বা কানে একটা ট্যাগ দিয়ে দেওয়া, নাম্বারিং করা, ব্র্যান্ডিং এখন হয় না যদিও, কিন্তু ট্যাটুইং এই ধরনের কিছু জিনিস দিয়ে আইডেন্টিফিকেশন করা বা শনাক্তকরণ করা, এটাও কিন্তু বিজ্ঞানসম্মত বাছুর পালনের একটা অংশ। আচ্ছা আচ্ছা, এসব সত্ত্বেও তো, সাবধানতা সত্ত্বেও তো আমাদের বাছুরের মৃত্যু হয়। তো অবশ্যই। মূলত কোন কোন বিষয়গুলো এর মূল দায়ী বলে আপনি মনে করেন? বাছুরের মৃত্যু হয় অনেকগুলো কারণ আছে, সেটা একটু সবার জানা দরকার। হুম। তবে আমরা গরু বা মহিষ দুটোর বাছুরের যদি কম্পেয়ার করি, আমরা যেটা হুম। দেখেছি গরুর ক্ষেত্রে ফিমেল বাছুর মৃত্যু হয়, আবার মহিষের ক্ষেত্রে মেল বাছুরগুলো মারা যায়। এবং গরুর ক্ষেত্রে দেখবেন সারা বছর ধরে বাছুরটা কিন্তু মরতে পারে। মহিষের হুম। ক্ষেত্রে আমরা দেখেছি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু বাচ্চা মরে আর কি। তবে বাচ্চা হওয়ার পরে প্রথম ৩ মাসের মধ্যেই কিন্তু মৃত্যুর হারটা বেশি হয়। প্রায় ৬০% মৃত্যু কিন্তু প্রথম ৩ মাসের মধ্যে হয়। ফলে ওই সময়টাই হচ্ছে সবথেকে বেশি সাবধান হওয়া উচিত। এবং ঠিক। এটা অনেকগুলো কারণ হয় আমরা দেখেছি। যেটা হচ্ছে কম কোলোস্টার্ম খাওয়ানো হলো বা গাঁজা দুধটা যদি কম খাওয়ানো হয়, বা বর্ষাকালে যে সমস্ত বাছুরগুলো জন্মায়
অ্যাকচুয়ালি ওই সময় সবুজ ঘাস বেশি পাওয়া যায়, কিন্তু বেশি বৃষ্টি বা আপেক্ষিক আর্দ্রতা বা তাপমাত্রা এমনই থাকে, অনেক সময় কিন্তু অনেক রোগ ছড়িয়েও পড়তে পারে। এ বিষয়ে সাবধান হওয়া দরকার। আমরা দেখেছি ধরুন জলের মাধ্যমে ইকোলাই হয়, ইকোলাইয়ের মাধ্যমে কাপ স্কার বলে একটা ডিজিজ হয়। তারপরে ধরুন গ্যাস্ট্রোএন্টেরাইটিস, সেটা ওই টক্সোকারা ভিটুলোরাম বলে একটা জীবাণু আছে, তার কারণে হয়। বা কক্সিডিয়া, বিশেষ করে মাটি থেকে বা এগুলো থেকে হয়, যেগুলো ডায়রিয়া, ডিসেন্ট্রি বাছুরের ক্ষেত্রে আমরা দেখি। বা শীতকালে যখন, এই সামনে তো শীতকাল আসছে, হুম। সেক্ষেত্রে কিন্তু বাছুরের নিউমোনিয়া হওয়ার চান্স খুব বেশি থাকে, সেপ্টিসেমিয়া হতে পারে। এছাড়া এই যে বাছুর হওয়ার পরে যে নাভিতে অনেক সময় পোকা হয়ে গিয়ে সেটা নেভাল ইল হচ্ছে। তারপরে ধরুন আরো কিছু কিছু রোগ, যেমন ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটাকে আমরা এসও বলি, সেটা কিন্তু বাছুরেরও হয়, বড়রও হয়। প্লাস ধরুন বোভাইন ভাইরাল ডায়রিয়া বলে একটা রোগ হয়, গোলা ফোলা বা এইচএস। তারপরে ধরুন বিকিউ মানে কাত বলে, ব্ল্যাক কোয়ার্টার। এছাড়া একটা প্রোটোজোয়াল ডিজিজ বাছুরের ক্ষেত্রে হয়, থাইলেরিওসিস বলে। এটা কিন্তু খুবই মারাত্মক, এটাও জানা দরকার। এছাড়া কিছু একটোপ্যারাসাইট, ধরুন এই টিক্স, মাইট, উকুন, এগুলোও কিন্তু আমরা বাছুরকে যে জায়গাটায় রাখি, সেখানে যদি খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ হয়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাও কিন্তু বাছুরের ক্ষেত্রে হতে আমরা দেখেছি আর কি। আচ্ছা, আচ্ছা। তো তাহলে তো আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছেন তাদের অনেকেই বাছুর পালন সম্পর্কে জানলেন, কিন্তু হুম। কেমন পরিকল্পনা করলে আরো সব থেকে ভালো, একদম বেস্ট তারা কাজটা করতে পারবেন? এটা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে যে বিদায় নেব। কোনো কাজে হ্যাঁ, হ্যাঁ, একটা পরিকল্পনা তো দরকার, পরিকল্পনা ছাড়া হ্যাঁ, কিন্তু কোনো কিছুই সম্ভব মানে নয়, সাকসেস বা ভালোভাবে করা সাফল্য সম্ভব সম্ভব নয়। হ্যাঁ, নয়। হ্যাঁ, সেক্ষেত্রে কতগুলো জিনিস আমি চাষি ভাইদের বলবো, আপনারা হ্যাঁ, একটু দেখবেন। যেটা হচ্ছে, বাছুর ধরুন হলো, বাছুরকে যতটা সম্ভব একটু আলাদা রাখা। একসঙ্গে অনেকগুলো বাছুর যদি রাখেন না, সেক্ষেত্রে হুম, দেখবেন তারা মারামারি করছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, এবং হুম, অনেক সময় একটা বাছুর যদি কোনো রোগে আক্রান্ত হয়, অন্য বাছুরের মধ্যে কিন্তু সেই রোগটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। এটাও হুম, কিন্তু একটু দেখা প্রয়োজন। এবং অনেক সময় দেখেছি বাচ্চা হলো, মা এবং বাচ্চাকে একটা গ্রেজিং ল্যান্ড বা চারণভূমিতে পাঠিয়ে দিচ্ছে। এটাও কিন্তু পাঠানো ঠিক নয়। এবং অনেক সময় এই যে ধরুন বাচ্চা হওয়ার সময় একটা ভুল হয়। ধরুন আমি একটু আগে বলেছিলাম যে বাচ্চা হওয়ার সময় যেটা দেখা যায়, বাচ্চার সামনের দুটো পা আর মাথার একটা অংশ দেখা যায়। কোনো কারণে হুম, মাথাটা ঘুরে গেছে বা পা বেঁকে গেছে। এই রকম অ্যাবনরমাল যদি কাভিং পশ্চার হয় না, সেক্ষেত্রে ভেটেরিনারি ডাক্তারবাবু বা যারা স্পেশালিস্ট তাদের সাহায্য নিতে হয়। না হলে এটাকে বলে অ্যাকচুয়ালি ডিস্টোসিয়া কেস। এক্ষেত্রে যদি এলোমেলো ভাবে বা প্রসেস না মেনটেন করে যদি বাচ্চা হয়, তাতে কিন্তু বাচ্চা স্ট্রেসড হয়ে যায় বা বিভিন্ন ধরনের অ্যাবনরমালিটিস গুলো কিন্তু দেখা যায়। এটাও কিন্তু লক্ষ্য রাখা দরকার। আচ্ছা, আচ্ছা, এবং আরো কিছু জিনিস আমরা গ্রামাঞ্চলে দেখি, ধরুন একটা গরুর প্রেগনেন্ট আছে, প্রেগনেন্সির একদম শেষ দিকটায়, তখন যদি আমরা চারণভূমিতে ছাড়ি, অনেক সময় দেখা যাচ্ছে মাঠেই গর্ভপাত হয়ে গেছে। এটা যেন না হয় সেটাও দেখা দরকার। আর যেটা একটু আগে বলছিলাম যে বাচ্চা হলো, তারপরে যে গাঁজলা দুধটা পারলে যদি 30 মিনিটের মধ্যে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। এবং আহ, এই যে গাঁজরা দুধটা প্রয়োজনের যতটা দরকার, মানে তার শরীরের ওজনের 1/10 এই 1/10 যদি বেশি খাওয়ানো হয়, তখন কিন্তু আবার ডায়রিয়া হতে পারে, তখনও কিন্তু বাছুর মারা যেতে পারে, এটা দেখতে হবে। আর আমরা ওই যে কাভিং পেন যেখানে বাচ্চা হয়, ওই জায়গাগুলোকে সবসময় বলি যে একটু ধুয়ে রাখুন। 100%, এই 10% ফেনল দিয়ে ধুয়ে রাখতে পারলে জীবাণু সংক্রমণটা খুব কম হবে। যে জায়গাটা বাছুর থাকে সেই জায়গাটা যদি ভেন্টিলেশন বা বায়ু প্রবাহটা যদি ঠিকঠাক হয়, তাহলেও ভালো হয়। এবং এই সামনে যেহেতু শীত আসছে, চাষি হুম, ভাইদের বলবো শীতের সময় বাছুর যদি হয়, সেক্ষেত্রে চটের বস্তার উপর বাছুরকে রাখুন। এবং যেহেতু ঠান্ডা, অতিরিক্ত তাপের কিন্তু ব্যবস্থা করুন। সেটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা করি, যে হুম, হুম। একটা শীতকালে বড় বাল্ব অতিরিক্ত জ্বালিয়ে একটা, রাখা হলো। হ্যাঁ, হ্যাঁ, একটা বাল্ব জ্বালিয়ে রাখা বা তাপের ব্যবস্থা এটা করা হুম, প্রয়োজন আছে। তার সাথে সাথে আপনারা বাছুরকে ঠিকভাবে কৃমির ওষুধ খাওয়ান, সুস্থ বাছুরকে। এবং বাছুরের ক্ষেত্রে আমি শিডিউলটা যেটা বলি, সাধারণত ছোটবেলা গোলকৃমি হয়, সেক্ষেত্রে প্রথম মাসে থেকে প্রতি মাসে একবার করে আপ টু
6 মান্থ মানে 6 মাস পর্যন্ত খালি পেটে কৃমির ওষুধ খাওয়ানো দরকার। এবং পরিবেশটা যাতে ভালো থাকে, না হলে কিন্তু বিভিন্ন ধরনের যে বহিঃপরজীবী মানে টিকস, মাইট বা লাইস যেটাকে উকুন বলে, এগুলো কিন্তু ফার্মে প্রচুর হয়ে যাবে। সেক্ষেত্রেও হুম। কিন্তু বাছুরের গ্রোথ রেট কমে যেতে পারে। এবং সবাইকে বলবো, অসুস্থ হয়ে গেলে বাছুরকে সুস্থ বাছুর থেকে আলাদা করুন এবং তার সঠিক চিকিৎসা করুন, তাহলে কিন্তু আপনার প্রাণী ভালো থাকবে। আর একান্তে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বিশেষজ্ঞ যেখানে আছেন, ধরুন যে ব্লক অফিস বা যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু পরামর্শ পাবেন, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। ব্লকে তো একজন বিএলডিও, একজন ভিও রয়েছেন। হুম 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 তাছাড়াও প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকাতে একজন করে প্রাণীবন্ধু আছেন, প্রাণী মিত্রারা আছেন, প্রাণী সেবী আছেন। এছাড়া অনেক প্যারাভেটস, ভালো ভালো প্যারাভেটস যারা ট্রেন্ড হুম বিজ্ঞানসম্মত প্রাণী পালন বা এই রোগ ব্যাধি সম্পর্কে জানেন, তাদের পরামর্শ নেন। আমাদের বিশ্ববিদ্যালয় আছে, আরসিটি হুম। বা রুরাল সেলফ এমপ্লয়েড ট্রেনিং ইনস্টিটিউট আছে, সিএডিসি আছে। এইসব জায়গাতে আপনারা পালন এবং তার পরিচর্যা বিষয়ে রোগ প্রতিরোধক ব্যবস্থাগুলির বিষয়ে অবশ্যই আপনারা অবশ্যই। কিন্তু জানতে পারবেন। হুম হুম হুম। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হুম। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম বাছুর পালনের খুঁটিনাটি দিক, আর এই বিষয়ে আলোচনা করছিলেন বেলগাছিয়ার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগের বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সকল শ্রোতা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।